আসসালামু আলাইকুম। ইনোভেশন শিক্ষা পরিবার থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সর্বশেষ ফাইনাল মডেল টেস্ট সমাধান 10। তোমরা জানো যে আমরা 1 থেকে 10টা মডেল টেস্ট তৈরি করেছি এবং 10টা মডেল টেস্টে কিন্তু সমাধান করে দিয়েছি। আজকে সর্বশেষ মডেল টেস্ট নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। চলো তাহলে আমরা দেখি আমাদের শেষ মডেল টেস্টে যে 100টি প্রশ্ন রয়েছে, 100টি প্রশ্নের ভিতরে আমরা কি আমরা পেতে পারি। তাহলে চলো প্রশ্ন দেখো। প্রথমে রয়েছে বাংলার যে পার্টটা, আমরা মূলত বাংলা, ইংরেজি এবং গণিত এবং সাধারণ জ্ঞানের এবং বিজ্ঞানের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করে থাকি। তাহলে চলো আমরা প্রথমে দেখি বাংলা কি রয়েছে আমাদের। 1 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি। এখানে তড়িৎ, অম্বর এবং ভূধর। আমরা মূলত জানি যে ভূধরটি হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, ভূধর হচ্ছে পাহাড়। যদি একটু খেয়াল করি, ভূধর হবে পাহাড়। ভূধরের সমার্থক শব্দ হচ্ছে পাহাড়। ভূধরের সমার্থক শব্দ পাহাড়। অম্বরা হচ্ছে কি? অম্বরা হচ্ছে আকাশ। অম্বরা হচ্ছে কি? আকাশ। তাহলে দেখো তড়িৎ, এই তড়িৎ হবে একটা তড়িৎ মানে আমরা জানি যে আমাদের বিদ্যুৎ, যে আমরা চিনি যে বিদ্যুৎটা, সেটা হচ্ছে তড়িৎ। তাহলে ভূদরত্ব পাহাড় এবং অম্বারত আকাশ এবং তড়িৎ হচ্ছে বিদ্যুৎ। তাহলে সমুদ্র শব্দের প্রতিশব্দ, যেহেতু আমাদের একটা অপশন খোলা রয়েছে, সেটা হচ্ছে আমাদের অর্ণব। তাহলে সমুদ্র শব্দের প্রতিশব্দ হবে অর্ণব। দেখো পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন বলছে আমাদেরকে সমাজ থেকে একটা প্রশ্ন। গুরু ও শিষ্য কোন সমাস? গুরু এবং শিষ্য মানে একই জ্ঞানের মানুষ, মানে যে একজন গুরু থাকে, তার গুরুর যে শিষ্য হয়, মানে তার যে জ্ঞানটা, তার জ্ঞানটা যে সে অন্য একজনকে শিখিয়ে যায়, সেটাকে বলা হয় শিষ্য। এখন বলছে আমাকে গুরু এবং শিষ্য কোন সমাস। এখানে অলুক দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাসটা কি আগে আমরা সেটা আগে জানবো। দ্বন্দ্ব সমাস হচ্ছে যেই সমাসের ভিতরে ও এবং এগুলো থাকে, মানে দুইটা জিনিসকে জোড়া দেয়, দুইটা জিনিসকে জোড়া দেওয়াকে বলা হয় দ্বন্দ্ব সমাস। তোমরা একটু যদি একটু খেয়াল করো, এখানে বলছে গুরু ও শিষ্য, যেহেতু এখানে ও রয়েছে তাহলে আমাদের দ্বন্দ্ব সমাসই হবে। তাহলে এখানে যেহেতু চারটার সাথে দ্বন্দ্ব সমাস লেখা রয়েছে, তাহলে আমরা এখানে গুরু ও শিষ্য কোন সমাস সেটা বের করার জন্য আমরা খেয়াল করতে হবে যে যখন একই জ্ঞানের সীমাবদ্ধ অন্য একজনের মাধ্যমে ছড়িয়ে যায়, মানে আমি যা পারি সেটা যদি আমি অন্য একজনকে শিখিয়ে যাই, সে আমার শিষ্য। যেহেতু একই জ্ঞানে সীমাবদ্ধ গুরু ও শিষ্য, তাহলে হবে সমার্থক দ্বন্দ্ব। তাহলে গুরু ও শিষ্য কোন সমাস? গুরু ও শিষ্য হবে সমার্থক দ্বন্দ্ব। পরবর্তী প্রশ্ন বলছে সন্ধি বিচ্ছেদ থেকে একটা প্রশ্ন। সন্ধি বিচ্ছেদ আমরা খুব ভালো করে কিন্তু সন্ধি বিচ্ছেদটাও কিন্তু ভালো করে পড়তে হবে, কারণ সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন হয়, আমরা সেটা জানি। এখানে বলছে উচ্ছ্বাস শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি। উচ্ছ্বাস, এখানে রসও খণ্ডত যোগ শ্বাস, এই সা দিয়ে কখনো হয় না প্রশ্ন এরকম যে উচ্ছ্বাস, উচ্ছ্বাস হবে রস, যেহেতু রসও খণ্ডত যোগ শ্বাস, এখানে উচ্ছ্বাস শব্দের সন্ধি বিচ্ছেদ হবে রসও খণ্ডত যোগ শ্বাস। স্বর নিচে একটা ভ আছে, একটু খেয়াল করবা। উচ্ছ্বাস, এখানে কিন্তু উস 400 দাও দেওয়া রয়েছে। আমরা উচ্ছ্বাস যখন ভাঙবো তখন আমরা মনে রাখবো যে রসও খণ্ডত্ব দিয়ে ভাঙতে হবে। পরে আমাদের একটি বাগধারা রয়েছে। বাগধারা বলছে শিরে সংক্রান্তি। এখন শিরে সংক্রান্তি মানে হচ্ছে যেই বিপদটা আমাদের মাথার কাছে চলে এসেছে, সেটাকে বলা হয় শিরে সংক্রান্তি, মানে আসন্ন বিপদ। এখন শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ হবে আসন্ন বিপদ। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ হবে আসন্ন বিপদ। পরে আমাদেরকে শুদ্ধ বানানটি বের করতে বলছে। এখানে এখানে কিন্তু আকাঙ্ক্ষা, দেখো এই আকাঙ্ক্ষা অনেকে আমরা ভুল করি, কারণ এই আকাঙ্ক্ষা কিন্তু 4টা অপশনের ভিতরে কিন্তু আকাঙ্ক্ষা কিন্তু সঠিক মতো আমার কাছে মনে হয় যে সঠিক হবে, কিন্তু আসলে কিন্তু 4টার ভিতরে 3টা ভুল রয়েছে আর একটা সঠিক। যেটা আমরা সঠিক সেটা আমরা বের করতে হবে। এখানে শুদ্ধ বানানটি যখন আমরা বের করব, একটু খেয়াল করব, আকাঙ্ক্ষা লিখতে সবসময়, আকাঙ্ক্ষা লিখতে আমরা একটু মনে রাখবো যে যখন আমরা আকাঙ্ক্ষা লিখবো তখন আকাঙ্ক্ষা এভাবে হয়, ও ওর সাথে খিও। আকাঙ্ক্ষা লিখতে আকাঙ্ক্ষা ওর সাথে হবে, যে ও রয়েছে ওর সাথে আমাদের খিও ব্যবহার করতে হয়। এখানে কিন্তু ভুল করার জন্য আকাঙ্ক্ষা ওর সাথে খ দিয়ে দিয়েছে, তাও কিন্তু আকাঙ্ক্ষা উচ্চারণটা হয়। আকাঙ্ক্ষা লিখতে যখন আকাঙ্ক্ষা ওর সাথে খ দিবে তখন কিন্তু মনে হয় যেন উচ্চারণটা সঠিক, আসলে কিন্তু উচ্চারণটা তখন ভুল। আর আকাঙ্ক্ষা সঠিক উচ্চারণটি আমরা যখন করব তখন আমরা মনে রাখবো আকাঙ্ক্ষার সাথে ওর সাথে খিও হবে। তাহলে আমাদের এখানে আকাঙ্ক্ষা, খ নাম্বার যে প্রশ্নটা সেটা কিন্তু সঠিক। শুদ্ধ বানান আকাঙ্ক্ষা লিখতে আকাঙ্ক্ষা ওর সাথে খিও। পরবর্তী প্রশ্ন, যা অতি দীর্ঘ নয় মানে, যা অতি দীর্ঘ নয় মানে সবচাইতে বেশি বড়ও নয়, যা বেশি বড়ও নয় এবং যা বেশি ছোটও নয়, মানে মাঝামাঝি অবস্থা, সেটাকে বলা হয় যা অতি দীর্ঘ নয়। যা অতি দীর্ঘ নয় মানে হচ্ছে যেটা সবচেয়ে বড়ও নয়
এবং সবচেয়ে ছোট নয় সেটাকে বলা হয় যা অতি দীর্ঘ নয়। এখন তার হবে নাতি দীর্ঘ। নাতি দীর্ঘ যা অতি দীর্ঘ নয় এবং ছোট নয় তাকে বলা হয় নাতি দীর্ঘ। এখানে সংক্ষিপ্ত মানে ছোট, ক্ষুদ্র মানে ছোট এবং হ্রাস প্রতি যেটা দেওয়া রয়েছে সেটাও ছোট। আমরা যেহেতু জেনে আসলাম যে যা অতি দীর্ঘ নয় তাই হচ্ছে নাতি দীর্ঘ, মানে সবচেয়ে বড়ও না এবং ছোটও না। পরবর্তী প্রশ্ন, মন মাঝি কোন সমাস? মন মাঝি যেই শব্দটা আমরা যখন ভাঙবো তখন যদি রূপকটা ব্যবহার করা হয়, যেমন মন মাঝি মন রূপ মাঝি, তখন হবে রূপক কর্মদ্বারয় সমাস। এখানে মন মাঝি মন রূপ মাঝি, তাহলে রূপক কর্মদ্বারয় সমাস। মন মাঝি মন রূপ মাঝি, আমরা যখন এভাবে ব্যাস বাক্য তৈরি করতে যাব তখন হবে কি মন রূপ মাঝি, মনরূপ মাঝি, মনরূপ মাঝি, মনরূপ মাঝি। এই যে রূপ, এই কারণে রূপক কর্মদ্বারয় সমাস। মন মাঝি মনরূপ মাঝি হবে রূপক কর্মদ্বারয় সমাস। পরবর্তী প্রশ্ন, অগ্র শব্দের বিপরীত শব্দ কোনটি? অগ্র মানে কি? অগ্র মানে সামনে বা আগে, অগ্র মানে সামনে। আর যেহেতু অগ্রের বিপরীত শব্দ, সামনের বিপরীত শব্দ হবে আমাদের পিছনে, যেহেতু সামনে দেওয়া নাই এখানে, এখানে দেওয়া রয়েছে অগ্র। অগ্র শব্দের বিপরীত শব্দ কি? এখন আমরা জানলাম যে অগ্র অর্থ হচ্ছে অগ্র, অগ্র হবে সামনে, অগ্র অর্থ হবে সামনে। অগ্র অর্থ হবে কি? অগ্র অর্থ হবে সামনে, সামনে। যেহেতু অগ্র অর্থ সামনে, তাহলে অগ্রের বিপরীত শব্দ কি হবে? এখন এই যে পঞ্চাত, এই যে পঞ্চাত, পঞ্চাত, পঞ্চাত অর্থ হচ্ছে পিছনে, পঞ্চাত অর্থ হচ্ছে পিছনে। যেহেতু অগ্র অর্থ সামনে, পঞ্চাত অর্থ পিছনে, তাহলে সঠিক উত্তরটি হবে পঞ্চাত। অগ্র শব্দের বিপরীত শব্দ হবে পঞ্চাত। অগ্র অর্থ সামনে, পঞ্চাত অর্থ পিছনে। এখন আমাদেরকে বলছে জানালা শব্দটি কোন ভাষার শব্দ? জানালা শব্দটি কোন ভাষার শব্দ? এখানে ফার্সি, আরবি এবং গুজরাটি। আমরা জানি যে জানালা শব্দটি, জানালা, 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 তারপর রয়েছে আলমারি, আলমারি, চাবি, এগুলো সবগুলো, জানালা, আলমারি, চাবি, এগুলো সবগুলো পর্তুগিজ শব্দ। আমরা জানি যে পর্তুগিজ শব্দ, পর্তুগিজ শব্দ। যেহেতু এখানে আমাদেরকে জানালা শব্দটি কোন ভাষার শব্দ, এখানে আমরা দেখলাম যে জানালা, আলমারি, চাবি এগুলো সবগুলো পর্তুগিজ থেকে আমরা পেয়েছি, তাহলে জানালা শব্দটি হবে পর্তুগিজ শব্দ। জানালা শব্দটি হবে পর্তুগিজ শব্দ, জানালা শব্দটি পর্তুগিজ শব্দ। এখন 10 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে ননির পুতুল বাগধারাটির অর্থ কি? ননির পুতুল, এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে ননি, ননি, এই যে ননি, ননি, এই ননি অর্থ হচ্ছে আমরা যা নরম, মানে রোদে গলে যায়, রোদে, রোদে, রোদে গলে যায়, গলে যায়। এখন একটু খেয়াল করি, আমরা যদি এটা বুঝি যে ননি অর্থ রোদে গলে যায়, মানে সহজে রোদে যাওয়ার সাথে সাথে একদম গলে যায়, তাকে বলা হয় ননি। এখন বলছে ননির পুতুল, তার মানে যে কঠোর পরিশ্রম করতে পারে না, যে কোনো কাজ করতে পারে না, সে যখন রোদে যাবে তার শরীরটা ঘামিয়ে যাওয়ার পরে সে কি করবে? চলে আসবে। সেটাকে কিন্তু ননির পুতুল দ্বারা প্রকাশ করা হয়েছে। আর ননির অর্থ আমরা বুঝলাম যে ননি অর্থ হচ্ছে রোদে গলে যায় যে জিনিসটা, যে পদার্থটা, তাকে বলা হয় ননি। এখানে ননির পুতুল বাগধারাটির অর্থ হবে শ্রমবিমুখ, মানে যে কায়িক শ্রমটা ব্যবহার করতে পারে না তাকে বলা হয় শ্রমবিমুখ, শ্রমবিমুখ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে আক্কেল স্লামি অর্থ, আক্কেল স্লামিটা কি? আক্কেল স্লামি হচ্ছে বোকামির কারণে, আমার বোকামির কারণে আমরা যেটাকে একটা মাসুল দিয়ে থাকি, বোকামির মাসুল, বোকামির মাসুল, বোকামির, বোকামির যে মাসুল, মাসুল মানে বোকামি করে যে জরিমানা দেওয়া হয়, মানে বোকামি করে যে জরিমানা দেওয়া হয় তাকে বলা হয়, বোকামি করার পর যে মাসুলটা দেওয়া হয়, দেওয়া হয়, দেওয়া হয়, তাকে বলে আক্কেল সালামি, তাকে বলা হয় কি? আক্কেল সালামি, আক্কেল সালামি। এখানে যেহেতু বোকামি মাসুল দেওয়া হয় সেটাকে বলা হয় আক্কেল সালামি, তাহলে
নির্বুদ্ধিতার দণ্ড, মানে এমন কিছু কাজ করছে যে তার বুদ্ধির বাহিরে, মানে সীমার বাহিরে, এই জন্য তাকে আক্কেল সালামিটা দিতে হবে, কারণ বোকামি করার মাসুলটা তাকে নিজেকে দিতে হবে। আক্কেল সালামি বাগদাটির অর্থ হবে নির্বুদ্ধিতার দণ্ড। পরবর্তী যদি আমরা একটু খেয়াল করি, পরবর্তী আমাদেরকে কি বলছে, পরবর্তী প্রশ্ন বলছে বাংলা ভাষার মোট বর্ণ কয়টি। আমরা একটু খেয়াল করি যে স্বরবর্ণ যদি আমরা হিসাব করি, স্বরবর্ণ যদি হিসাব করি, যদি আমরা স্বরবর্ণ হিসাব করি যে স্বরবর্ণ কয়টি, 11টি। আর ব্যঞ্জন বর্ণ যদি হিসাব করি, ব্যঞ্জন বর্ণ আমাদের কয়টি, 39টি। তাহলে টোটালে 39 এবং 11 টোটালি হয় 50টি। তাহলে হয় কয়টি, 50টি। বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি, 50টি। এখন আমরা বাংলা প্রথম পত্রের কিছু অংশ নিয়ে কথা বলবো। দেখো, পদ্মা নদীর মাঝি উপন্যাসটির রচয়িতাকে। পদ্মা নদীর মাঝি লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি উপন্যাসটির রচয়িতা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। দেখো, এই প্রশ্নটা অন্য একটা নিয়মে আসতে পারে, সেটা আসতে পারে এরকম যে পদ্মা নদীর মাঝি এটি কি ছিল, উপন্যাস, প্রবন্ধ, গল্প, ছোট নাটক, এরকম দিতে পারে। তখন খেয়াল করতে হবে যে পদ্মা নদীর মাঝি একটি উপন্যাস ছিল। যদি একটু খেয়াল করি আমরা, যে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, একটি উপন্যাস, শেষের কবিতা লেখা, ওখানে রয়েছে শেষের কবিতা। কিন্তু অনেকে মনে করবে যে শেষের কবিতা যেহেতু লেখা, ওটার নাম হতে পারে ওটা একটা কবিতা, কিন্তু আসলে শেষের কবিতা যেটা, সেটা হচ্ছে একটা উপন্যাস। ঠিক সেমভাবে এভাবে দিতে পারে যে পদ্মা নদীর মাঝি এটি কোন ধরনের প্রবন্ধ, তারপর হতে পারে ছোট গল্প, তারপর হতে পারে কবিতা, এবং হতে পারে উপন্যাস। তখন কিন্তু আমরা বাছাই করে নিতে হবে সেটি ছিল একটি উপন্যাস। এখানে আমাদেরকে বলছে পদ্মা নদীর মাঝি উপন্যাসটির রচয়িতা কে। পদ্মা নদীর মাঝি উপন্যাসটির রচয়িতা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। এখন আমরা 14 নম্বর প্রশ্নে দেখবো, আমাদেরকে 14 নম্বর প্রশ্নে কি বলছে, বাক্যের অপরিহার্য পদ কোনটি। নামপদ, বিশেষণ পদ এবং সর্বনাম পদ, ক্রিয়াপদ। এখানে যদি একটু খেয়াল করি যে বাক্যের এই ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্যই তৈরি করা যায় না। ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য তৈরি করা যায় না। বাক্যের অপরিহার্য পদ কোনটি, মানে বাক্যের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ কোনটা, মানে যেই পদটা খুব গুরুত্বপূর্ণ, যেই পদটা দরকারি, মানে যেই পদটা ছাড়া কোনো বাক্য তৈরি হতে পারে না, সেটাকে বলা হয় ক্রিয়াপদ। ক্রিয়াপদ। যেহেতু বলছে বাক্যের অপরিহার্য পদ কোনটি, তখন হবে এখানে ক্রিয়াপদ, মানে ক্রিয়াপদ ছাড়া কোনোদিনও বাক্য গঠন হয় না। এখন আমরা দেখি এক কথা প্রকাশ। এখানে বলছে যা সহজে ভেঙে যায়। এক কথা কি হবে, ভঙ্গুর, দুর্বল, নশ্বর এবং ভঙ্গ। যা সহজে ভেঙে যায় সেটা হবে ভঙ্গুর। যা সহজে ভেঙে যায় সেটা হবে ভঙ্গুর। এখানে আমাদেরকে বলছে যে ইকুয়েট এর বাংলা পরিভাষা কি। ইকুয়েটের বাংলা পরিভাষা হবে সাম্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে। চর্যাপদের পরে আমরা জানি যে 1907 সালে যখন এই চর্যাপদটা নেপালের রাজদরবার থেকে যখন উদ্ধার করা হয়, তারপরেই কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তনটা কিন্তু তারপরেই উদ্ধার করা হয়। যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে বড়ু চণ্ডীদাস। আমরা জানি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্যতম রচয়িতা তিনি হচ্ছেন বড়ু চণ্ডীদাস। গাড়িটি স্টেশন ছাড়লো, এখানে স্টেশন কোন কারক। আমরা এর আগে জেনে আসলাম, যদি আমাদের কোনো কিছু যদি প্লাস হয়, মানে যোগ হয়, সেটা আমরা ধরে নিতে হবে অধিকরণ কারক। যদি কোনো কিছু যোগ হয়, সেটা আমরা ধরে নিব অধিকরণ কারক। আর যদি কোথাও থেকে কিছু যদি মাইনাস হয়, মানে বিয়োগ হয়, সেটা হবে উপাদান কারক। এখানে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখো, এখানে বলছে গাড়ি স্টেশন ছাড়লো, মানে গাড়িটি এখানে স্টেশনে ছিল, সেখান থেকে স্টেশন ছেড়ে গাড়িটি চলে গেল, তার মানে স্টেশন থেকে গাড়িটি মাইনাস হলো। যেহেতু মাইনাস, তাহলে হবে কি উপাদান কারক। গাড়ি স্টেশন ছাড়লো। এখানে যদি এভাবে প্রশ্ন করতো আমাকে যে গাড়িটি স্টেশনে এসে পৌঁছলো, তার মানে স্টেশনটা ফাঁকা ছিল, স্টেশনে গাড়িটি এসে পৌঁছার পরে কি হয়েছে, স্টেশনের সাথে গাড়িটা যোগ হয়েছে, তখন হতো কি অধিকরণ কারক। আর যেহেতু এখানে বলছে গাড়িটি স্টেশন ছাড়লো, এখানে স্টেশন কোন কারক, স্টেশন হবে উপাদান কারক, কারণ গাড়িটা স্টেশন থেকে
স্টেশনটা ত্যাগ করেছে, মানে স্টেশন ছেড়ে চলে গিয়েছে। এখন যদি একটু দেখি, তাসের ঘর, তাসের ঘর খেলার ঘর এবং ক্ষণস্থায়ী বস্তু, তাস রাখার ঘর, মজবুত বাড়ি। তাসের ঘর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বস্তু, তাসের ঘর অর্থ হবে ক্ষণস্থায়ী বস্তু, তাসের ঘর হবে ক্ষণস্থায়ী বস্তু। সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি? সরল শব্দের বিপরীতাত্মক শব্দ নয় কোনটি? সরল শব্দের অর্থ আমরা জানি, সরল শব্দের অর্থ সরল অর্থ কি, যেটা সরলভাবেই চলে একদম। যদি আমরা সরলটা মনে করি, যে অনেককে আমরা কথার ছলে বলে ফেলি যে একদম সরল লোক, এখানে বলছে সরল শব্দের বিপরীত তার্থক শব্দ নয় কোনটি? গোরল। সরল এর বিপরীত শব্দ নয় গোরল। এখন আমরা চলে আসলাম ইংলিশ কিছু প্রশ্নে, যে প্রশ্নগুলো ইংলিশের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু বারবারই আসে। এই প্রশ্নগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, স্যানোনিয়াম বলছে অ্যানুয়াল অর্থ কি হবে? ইয়ারলি। অ্যানুয়াল অর্থ হবে ইয়ারলি। এবং পরবর্তীতে বলছে হাম্বেল অত কি? হাম্বেল অত বিনয়। হাম্বেল অত কি? বিনয়। এই বিনয়ের বিপরীত শব্দ কি সেটাকে আমরা বের করতে হবে। বিনয় শব্দের বিপরীত শব্দ কি আমরা বের করতে হবে। বিনয় শব্দের বিপরীত শব্দ হবে অহংকারী। অহংকারী, অহংকারী। বিনয় শব্দের অর্থ হবে অহংকারী। যেহেতু বিনয়, বিনয় অহংকারী, এখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে প্রুড অর্থ হবে অহংকারী। প্রুড অর্থ হবে অহংকারী। প্রুড অর্থ হবে অহংকারী। তোমরা ইংলিশ শব্দ যেই প্রশ্নগুলো রয়েছে, ইংলিশ প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু তোমরা ভালো করে একটু খেয়াল করবে। দেখো, চয়েস দ্য কারেক্ট স্পেলিং। এখানে দেখো কমিটি লিখতে কি লেখা, যে কমিটিটা কিন্তু বারবারই আমি বলি যে এর আগে যতগুলো মডেল টেস্টে আমি এই কমিটিটা নিয়ে কিন্তু আলোচনা করেছি, যতগুলো মডেল টেস্ট আমি কিন্তু সলভ করেছি সবগুলো থেকে এই কমিটিটার ব্যাপার নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। কারণ এই কমিটি থেকে কিন্তু কি প্রশ্নটা আসে, যে কমিটির যে স্পেলিংটা কিভাবে হয়। একটু খেয়াল করো, কমিটিটা লিখতে COMMITTEE। এখানে একটু খেয়াল করো, দুইটা ই, দুইটা টি, দুইটা এম, মাঝে শুধু সি এর পরে একটা ও, সি এর পরে একটা ও, তারপর রয়েছে ডবল এম এর পরে একটা আই। তখনই মনে রাখতে পারবা যে দুইটা এম হবে, দুইটা টি হবে, দুইটা ই হবে। একটু যদি খেয়াল করো, দুইটা এম কোথায় আছে দেখি আমরা। দুইটা এম, দুইটা এম এখানে রয়েছে, দুইটা এম এখানে একটা এম, তাহলে এটা বাদ। এখানে দুইটা এম রয়েছে এবং দুইটা টি নাই, তাহলে এটা বাদ। এখানে দুইটা এম তো ভালো কথা, দুইটা এমও নাই, দুইটা টিও নাই, তাহলে এটাও বাদ। তাহলে একটু খেয়াল করো, দুইটা এম এবং দুইটা টি, দুইটা ই রয়েছে আমাদের অপশন এতে। তাহলে COMMITTEE, কমিউনিটি, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এগুলো কিন্তু তোমাদের খুব দরকারিও। দেখো, দি টিচার ইজ পপুলার ড্যাশ হিজ স্টুডেন্ট। এখানে প্রিপোজিশন থেকে কারো যদি একটা যদি মনে করো যে সে বিখ্যাত, সে যদি বিখ্যাত এমন কিছু যদি সে যদি বোঝানো হয়, তখন সাথে সাথে কি বসে? উইথ বসে। উইথ বসে, বিখ্যাতের সাথে উইথ বসে। এখানে দেখো, দি টিচার পপুলার ড্যাশ হিজ স্টুডেন্ট, এবং ছাত্রছাত্রীদের কাছে সে কি খুব ভালো পরিচিত। মানে তার কাছে শিক্ষার্থীরা তাকে কি কি মনে করে, যে হিজ এ টিচার ইজ পপুলার। দেখো, যেহেতু তার একটা গুণের দিক ফুটে উঠেছে, এই জন্য তার সাথে হবে কি উইথ। দি টিচার ইজ পপুলার উইথ হিজ স্টুডেন্ট। আর একটু খেয়াল করো, এ ব্ল্যাক শিপ মানে অখ্যাত ব্যক্তি, মানে কি যে কুৎসিত, যে বোঝায়, যেটাকে কুৎসিত বোঝায়। এই উইক এ পার্সন, এই উইক পার্সন, এই উইকড পার্সন। এই ব্ল্যাক শিপ মিনস মানে অপদত্তর মতো যেটাকে বোঝানো হয়, সেটা এই উইকড পার্সন, এই উইকড পার্সন। পরবর্তীতে বলছে একটা ভয়েস চেঞ্জ, দেখো, ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর, এটা হবে লেট দ্য ডোর বি ওপেনেড। লেট দ্য ডোর বি ওপেনেড। লেট দ্য, এই ওপেন দ্য ডোর, এখানে হবে লেট, এই যে ডোর, দি ডোরের আগে লেটটা বসিয়ে নিবা, তারপরে লেট দ্য ডোর বি ওপেনেড। মনে রাখবা, এই যে এই শেষে রয়েছে দি ডোর, এখানে হবে লেট দ্য ডোর বি ওপেনেড। দেখো, দি ফেমিনিন জেন্ডার স্টেজ মানে কি হরিণ। হরিণী, হরিণ থেকে হবে স্ত্রী হরিণ। হরিণ, হরিণ, হরিণ থেকে হবে স্ত্রী হরিণ। স্ত্রী হরিণ, স্ত্রী হরিণ। দেখো, একটু খেয়াল করো, এখানে যেহেতু স্টেজ হরিণ, আর এখানে আমাদের হিন্দ, হিন্দ তো কিন্তু স্ত্রী হরিণ, তাহলে হবে স্টেট জেন্ডার হবে হিন্দ। পরবর্তী প্রশ্ন, দি ওয়ার্ড হারবিউরাস মিন্স
এখানে একটু খেয়াল করো, এটার বেলা যখন তুমি এটা বের করবা তখনই তোমাকে একটু খেয়াল করতে হবে এটার সাথে এই যে ইটস এবং প্লান্টস, যে মানে এখানে হচ্ছে তৃণভোজীয়, মানে যে ঘাসপালা মানে ঘাস এবং গাছপালা খেয়ে বেঁচে থাকে তাকে বলা হয় তৃণভোজী। মূলত তৃণভোজীকে বোঝানো হয়। তৃণভোজী 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 যে একটা প্রাণী, মানে ঘাস খেয়ে বেঁচে থাকে, যে ঘাস, যে ফড়িং হতে পারে, ফড়িং, যে আমরা দেখবো যে ঘাসের উপরে কিছু ফড়িং ঘাস এবং গাছের উপরে পাতা খেয়ে বেঁচে থাকে, তাকে বলা হয় এই যে তৃণভোজী। তাকে বলা হয় কি তৃণভোজী। তাহলে আমাদের এটা লেখার সময় ইটস, ইটসের সাথে এস যুক্ত এবং প্লান্টস, প্লান্টসের সাথে এস যুক্ত, তাহলে অ্যান অ্যানিমেল দ্যাট ইটস প্লান্টস। দি কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ ড্যাশ নট গড, এখানে দি কোয়ালিটি একটি, আমরা জানি যে দি কোয়ালিটি একটি নাউন, দি কোয়ালিটির সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন। এই যে দি কোয়ালিটি একটি সিঙ্গুলার নাউন। যেহেতু দি কোয়ালিটি একটি সিঙ্গুলার নাউন, তাহলে ভার্বের সবসময় আমরা জানবো যে ভার্বের সাথে কি হবে, সিঙ্গুলার যে ভার্বটা সেটা হবে। এখানে যদি সিঙ্গুলার হিসাব করি আমরা, তাহলে ওয়াজ, দি কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ ওয়াজ নট গুড। পরবর্তী যদি একটু খেয়াল করি, ব্রিং টু লাইট, টু রিভার, ব্রিং টু লাইটের সাথে হবে কি টু রিভার। হোয়াট ইজ দ্য ফুলার অফ থিফ, এই এফ চলে যাবে এখানে, যখনই ফুলওয়ার করতে যাব একটু খেয়াল করি আমরা, যখনই এটা THEIF, এই থিপের বেলায় যখন আমরা এই থিপকে যখন আমরা ফুলওয়ার করতে যাব, এই এফটাকে তুলে দেব, এফটার পরিবর্তে এই যে THIBES থিপস, THIBES, এই যে এফের পরিবর্তে আমরা বিএসটার কি করব, যোগ করব। এফের পরিবর্তে আমরা কি করব, বিইএস যোগ করব, BRES যোগ করব, কার পরিবর্তে, এফের পরিবর্তে। তার মানে এখানে THEI ঠিক থাকবে, ঠিক থাকবে, শুধু আমাদের BES কি হবে, যোগ হবে, BEF কি হবে, যোগ হবে। তাহলে আমরা যদি অপশনটা একটু খুঁজে বের করি, যে THE এ দেখো THE এর পরিবর্তে BES যোগ হয়েছে, তাহলে আমাদের প্লুরাল যখন আমরা করতে যাব থিপকে, তখন হবে THIEBES থিপ। দেখো দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য কোরেজ, এখানে হবে কোরেজের সাথে, কোরেজের অ্যাডজেক্টিভ কি হবে, কোরেজ অত কিন্তু সাহস বা সাহসী যেটাকে বোঝানো হয়। দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য কোর্স হবে কোরেজ আজ, সাথে আজটা খালি যুক্ত হবে, কোরেজের সাথে কি হবে যুক্ত, OUS আজ যুক্ত হবে, কোরেজের সাথে OUS যুক্ত, কোরেজ। আইডেন্টি দ্য কারেক্ট সেন্টেন্স, এখান থেকে আমরা সঠিক যে সেন্টেন্সটা সেটাকে বের করতে হবে। আমরা এই সেন্টেন্সটা বের করার সময় একটু খেয়াল করবো, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়, এখানে বয়, বেস্টের পরে বয়ের সাথে ওয়াইয়ের সাথে এস যুক্ত আছে, যেহেতু এসের সাথে এস যুক্ত হবে, এখানে বয়ের সাথে এস যুক্ত নাই, তার মানে এই নাম্বারটা হবে না আমাদের। এখন আমরা যদি পরেরটা একটু খেয়াল করি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে এটা ঠিক আছে, বয়ের সাথে এস যুক্ত আছে, তাহলে আমরা আর খোঁজার প্রয়োজন নেই, বি নম্বরটি আমাদের সঠিক উত্তর। হি ইজ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। ডু নট বোস্ট ড্যাশ ইউর ওয়েলথ, এগুলো কিন্তু প্রিপোজিশন থেকে নেওয়া প্রশ্ন, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু আমরা মুখস্থ করতেই হবে। ডু নট বোস্ট অফ ইউর হেলথ, ডু নট বোস্ট অফ ইউর হেলথ। এ লিস্ট অফ বুকস ইন এ লাইব্রেরি ইজ এ কল্ড, এখানে ক্যাটালজি, লাইব্রেরির সাথে সাদৃশ্য রয়েছে ক্যাটালজি। হার্ড অ্যান্ড ফাস্ট হবে স্টেক, হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ব্লিড, ব্লিডের বেলা আমরা একটু খেয়াল করবো যে ব্লিড, হোয়াট ইজ দ্য ফার্স্ট ফর্ম, এই ব্লিডকে যখন আমরা ফার্স্ট ফর্মে নিব, তখন এই যে BLAD রয়েছে, BLED রয়েছে, যেহেতু এখানে BLED ব্লিডের বেলায় আমরা এখান থেকে ব্লিডের বেলায় শুধু এই পড়াটা মনে রাখবো, BLED, মানে দুইটার ইর জায়গায় একটা ই বসাবো, তখনই আমাদের কিন্তু ফার্স্ট ফর্ম হয়ে যাবে। BLED ব্লিড, মানে দুইটা ইর পরিবর্তে একটা ই বসাবো, তখনই আমাদের ফার্স্ট ফর্মে চলে যাবে। হোয়াট ইজ দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য ব্লিড হবে BLED ব্লিড। দেখো পরবর্তী প্রশ্ন,
এ লস্ট অফ মানি। এখানে এই যে মানিটা কিন্তু আমরা জানি যে মানি এখানে আনকাউন্টেবল নাউন হিসাবে ব্যবহার হয়েছে। মানিটা যেহেতু আনকাউন্টেবল নাউন, যেহেতু আনকাউন্টেবল একটা সিঙ্গুলার নাউন, তাহলে এখানে আমাদের ভার্বটা কিন্তু সিঙ্গুলারে হবে। সিঙ্গুলার এখানে যদি আমরা খেয়াল করি তাহলে ওয়াজ, এ লট অফ মানি ওয়াজ স্পেন্ড অন দ্য প্রজেক্ট। আর এখানে যে মানি আমরা খেয়াল করবো যে আগে যে মানিটা রয়েছে এটা আমাদের আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন। পরবর্তী প্রশ্ন, হোয়াইট হেয়ার আনটিল আই কাম ব্যাগ ইজ ড্যাশ সেন্টেন্স। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে আমাদের পিএম স্ট্যান্ড, মানে পিএম মানে কি? পিএম মূলত বোঝানো হচ্ছে যে দুপুরের পরে যে সময়টা তাকে বলা হয় পিএম। এখানে পিএম এর ফুল মিনিংটা আমরা বের করতে হবে। পিএম এর ফুল মিনিং হচ্ছে পোস্ট মেরিডিয়ান। পোস্ট মেরিডিয়ান হচ্ছে পিএম। পিএম এর পিএম এর যে পুনরূপটা সেটা হবে পোস্ট মেরিডিয়ান, মানে হচ্ছে দুপুরের পরে যে সময়টা সেই সময়টা। দেখতে দেখতে আমরা বাংলা এবং ইংরেজি দুটি শেষ করে ফেললাম। এখন আমরা চলে আসলাম গণিতের কিছু অংশে। গণিতের অংশে আমাদেরকে প্রথমে দেখো একটা রুটের অঙ্ক দেওয়া রয়েছে। রুটের অঙ্কটা এরকম দেওয়া রয়েছে, রুট 3, তারপর রয়েছে 3। এখন আমরা যদি 3বার এটারে গুণ করতে যাই, যেহেতু 3বার এখানে আমাদেরকে গুণ করতে হবে, যেহেতু 3টায় রয়েছে, একটু খেয়াল করো। যেহেতু আমরা এভাবে, যেহেতু রুটের 3-র উপরে 3 দেওয়া রয়েছে, তাহলে আমরা ঠিক এভাবেই অঙ্কটা করতে হবে। এখানে যদি আমরা অঙ্কটা করি তাহলে আমরা এভাবে একটারে নিয়ে যেতে পারি যে √3 মানে গুণ √3 সমান সমান এই সাইডে নিয়ে যেতে পারি √3। যেহেতু এই সাইডে নিয়ে গেলাম তখন আমাদের রুট আর হচ্ছে না। এখানে যেহেতু রুট হবে না, রুটের পরিবর্তে স্কোয়ার হতে পারে, তখন আমাদের 3 হয়ে যাবে। এখন আমরা যদি একটু খেয়াল করি তাহলে এটার এভাবে আমরা লিখতে পারি যে 3√3 এটা লিখতে পারি। তাহলে তো আমরা যদি খেয়াল করি যে অপশনে আমাদের দেওয়া রয়েছে √3, এর হবে √3। পরবর্তী প্রশ্ন, a কিউব মাইনাস বি কিউব কিসের সূত্র? a কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে a মাইনাস বি এবং ইন্টু a হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হবে a কিউব মাইনাস বি কিউবের সূত্র। a কিউব মাইনাস বি কিউবের সূত্র a মাইনাস বি এবং a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। পরবর্তী প্রশ্ন যদি একটু তোমরা খেয়াল করো, পরবর্তী প্রশ্ন কিন্তু একটা খুব আয়তকার ক্ষেত্রের যে এই অঙ্কগুলো কিন্তু আসে। আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রে, আয়তকার ক্ষেত্রে, তারপর পিতা পুত্র, এখান থেকে কিন্তু আমরা জানি যে অঙ্ক এসে থাকে। দেখো এখানে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার হলে পরিসীমা কত? আমরা এখানে যেহেতু পরিসীমাটা বের করবো, তাহলে আমরা পরিসীমার সূত্রটা সরাসরি ব্যবহার করবো। পরিসীমার সূত্রটা আমরা সরাসরি এখানে ব্যবহার করব যে দৈর্ঘ্য 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। একটু খেয়াল করো, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ যেহেতু 2 চলে আসবে আমাদের, আর দৈর্ঘ্য হচ্ছে এখানে আমাদের কত 12 যোগ তারপর হচ্ছে কত 5। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর বাদে আমরা মনে মনে যদি করি 12 আর 5 আমাদের হয় কত 17 মনে হয়। 12 আর 5 হয় কত 17, 12 আর 5 17, 12 আর 5 যেহেতু গুণ আকার আছে তাহলে আমরা সরাসরি এখানে গুণটাই ব্যবহার করব। 2 গুণ এখানে হচ্ছে কত 17। 17 সাথে যদি আমি 2 গুণ করি তাহলে আমাদের হয় 34। 17 সাথে আমরা 2 গুণ করলে হয় 34। তাহলে পরিসীমা হবে আমাদের 34 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন, 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদে একত্রে 500 টাকা হলে সুদের হার কত? যেহেতু 500 টাকা 4 বছরের সুদ, 500 টাকায় আমরা একটু বের করি, 500 টাকায় 4 বছরের সুদটা আগে বের করি। এখন 2 কাটা হয় কত 4 5 20। আবার 600 টাকায় 5 বছরের সুদ, 600 টাকায় 5 বছরের যেহেতু সুদ, তাও 100 দিয়ে ভাগ করা লাগবে। 2টা শূন্য কাটা হয় কত 5 6 30। এখন একটু লক্ষ্য করো, এখানে বলছে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদে একত্রে হয় কত 500 টাকা। যেহেতু এই যে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার যে 5 বছরের সুদ, দুইটা মিলে যোগ করার পরে হয় 500 টাকা। তার মানে দুইটা আমাদের রেজাল্ট আসলো কত 20 যোগ এবং 30 এবং সমান সমান যেহেতু 500 টাকা, তাহলে লিখতে পারি আমরা সরাসরি 500 টাকা। কারণ 30 আর 20 যদি আমরা যোগ করি হয় 50। এখানে রয়েছে আমাদের কত
500। এই 500 50 দ্বারা যখন আমরা ভাগ করব তখন আমাদের কত হয় দেখি। এই শূন্য কাটা 5 দশন হয় কত 50, হবে আমাদের কত 10। তাহলে এখানে অপশনে 10 কোথায় রয়েছে, অপশন গতে, তাহলে সঠিক উত্তর হবে 10। এই যে একটু খেয়াল করো ভালো করে, যদি না বুঝো তাহলে আমি আরেকবার একটু বলি যে 500 টাকার 4 বছরের সুদ মানে 500 গুণ 4 করার পরে আমি 100 দ্বারা ভাগ করব। আমরা জানি যে এই সুদের হারটা সবসময় 100 ধরে নিতে হয়। আমরা জানি যে শতকরা হারটা, যেটা শতকরা হার পার্সেন্টেজ আকারে যখন আমরা ব্যবহার করব তখন আমরা পার্সেন্টেজটাকে কি ধরে নিব, 100 ধরে নিব। এখন দেখো 500 গুণ 4, এই পার্সেন্টেজ 100 দ্বারা ভাগ যখন ভাগ করবো হবে 20। আবার 600 টাকা 5 বছরে যখন 600 টাকা গুণ 600 গুণ 5 তখন 100 দ্বারা ভাগ করলে হবে 30। যেহেতু 500 টাকা 4 বছরের সুদ এবং 600 টাকা 5 বছরের সুদ দুইটা যোগ করার পরে হয় একত্রে 500 টাকা। তার মানে আমরা বের করতে এখানে তো বেরই করে ফেললাম যে 20 টাকা এবং 30 টাকা, মানে এটা আমরা পার্সেন্টেজ যখন আর হিসাবে ধরে নিতে পারি। এখন আর হিসাবে যদি ধরে নেই তার মানে আর সমান সমান এখানে আমাদের 10 বের হচ্ছে, 10% বের হচ্ছে। তার মানে এখানে এই 20 আর 30 যোগ করব, যোগ করার পরে যে 500 টাকা একত্রে ছিল সেটা আমরা সমান সমান 500 টাকা লিখবো। তারপরে আমরা কি করব, এই দুটো যোগ করে যোগফল যেটা আসবে সেটা দ্বারা আমরা 500কে ভাগ করে দেব। ক ও খ ও গ এর বয়সের গড় 20 বছর, ক ও খ এর বয়সের গড় হচ্ছে 18 বছর, হলে গ এর বয়স কত। দেখো এই গড় থেকে একটা প্রশ্ন যে হবে তা তোমরা অনুমানই করতেছো, কারণ প্রতিটা মডেল টেস্টে কিন্তু একটা করে তোমরা দেখতেছো যে গড়ের প্রশ্ন এসেছে, তার মানে আমরা বুঝতে পারি যে গড় থেকে একটা প্রশ্ন হতে পারে। দেখো একটু ভালো করে খেয়াল করো, প্রতিটা প্রশ্ন যদি তোমরা একটু করে ভালো করে খেয়াল করো তাহলে এই গড়ের প্রশ্নগুলো তোমাদের কাছে মনে হবে একদম পানির মতো সহজ। একটু খেয়াল করো, গণিত এত বেশি একটা ভয় না, কারণ গণিতকে তোমরা নিজেরা ভয় করে ফেলো, কারণ গণিত হচ্ছে কি নিজের আত্মার উপর বিশ্বাস থাকলে কিন্তু গণিত সহজ। দেখো ক ও খ এর গড় বয়স, মানে এরা তিনজনের গড় বয়স কত 20, তার মানে 20-এর সাথে 3 গুণ হবে কত 60। একটু খেয়াল করো, ক খ গ এর বয়সের গড় 20 বছর, মানে ক এর বয়স 20, খ এর বয়স ক খ গ তিনজনের গড় বয়স মানে একজনের ভাগে 20 বছর করে, তাহলে তিনজনের বয়স কত, তিনজনের বয়স হবে 60 বছর। তাহলে ক ও খ এর বয়সের গড় যদি আবার 18 দেওয়া থাকে, ক এবং খ এর গড় বয়স 18, তার মানে 18-র সাথে এরা যেহেতু দুইজন, এখন তো 2 দ্বারা গুণ, 18 দুগুণা কত হয়, 18 দুগুণা হয় 36, 18 দুগুণা হয় কত 36। এখন দেখো তাহলে গড় বয়স কত, গ এর বয়সটা কত বের করতে বলছে, যেহেতু তিনজনের বয়স এখানে 60 আর দুইজনের বয়স এখানে 36, তার মানে 60 থেকে 36 বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা কার মান থাকবে, ঘ এর মান থাকবে, মানে তিনজন থেকে দুইজন বাদ চলে যাবে, তখন আর একজন থাকবে, তার বয়সটাই হবে, বিয়োগ করলে বের করতে পারবো। যেমন 60 বিয়োগ তিনজনের বয়স আর দুইজনের বয়স কত 36, এখান থেকে বিয়োগ করলে হয় কত 24, তার মানে অপশনে 24 যেখানে রয়েছে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঘ এর বয়স কত, ঘ এর বয়স হবে 24 বছর। দেখো লগ এক্স 64 6 হলে এক্স এর মান কত, একটু খেয়াল করো যে লগ এক্স 64 সমান সমান 6। একটু যদি খেয়াল করো, আমরা যদি এটা এভাবে লিখি যে আমরা 6টাকে এখানে নিয়ে আসি, যে যদি আমরা এক্স ধরে নিই, লগ এটা সবটাকে যদি আমরা এক্স ধরে নেই তখন আমরা এইভাবে লিখতে পারি এক্স 6। 64কে আমরা যদি ভাঙি, আমরা 64 এখানে দেখো একটু 2 যদি আমরা 6 বার গুণ করি তাহলে আমাদের 64 হয়, মানে 2 এর উপরে 6 বসিয়ে দিতে পারি। 2 এর উপরে যখন আমরা 6 বসিয়ে দিব তখন আমাদের 64 হবে। 2 এর সাথে 6, এই 6 বার যখন 2 তুমি গুণ করবা দেখবা তোমার 64 হয়ে গেছে। তাহলে এই 6 আর এই 6 যখন তুমি বাদ দিয়ে দিবে তখন x সমান সমান আমাদের থাকবে 2। একটু ভালো করে আরেকবার আমি অঙ্কটা করাচ্ছি, যদি তোমরা না বুঝো, তোমাদের না বোঝার কারণে কিন্তু হয়তো তোমাদের একটা গ্যাপ থেকে যাবে, এই জন্য আমি আরেকবার অঙ্কটা বুঝাচ্ছি তোমাদেরকে। লগ এক্স কত 64 সমান সমান কত 6। আরেকবার একটু বুঝো, যেমন রয়েছে তেমনই লিখলাম আমরা। এখন লগ এক্স রে আমরা এক্স এর উপর 6 দিয়ে নিব, মানে এই 6টাকে এখানে নিয়ে আসি, মানে বাম সাইডটা ডান সাইডে নিয়ে যাই, এক্স এর উপরে 6টা বসিয়ে দেব, দেওয়ার পরে এখানে থাকবে কত আমার 64। ধরো এখানে 64 লিখে নিলাম, লেখার পরে 6 যেমন ছিল তেমনই, কিন্তু 2 এর উপর তুমি যদি 6 বসাও, তোমার যদি একটু ভেঙে একটু দেখাই, 1 2 3 1 2 3 4 5 6, দেখো 1 2 3 4 5 6। এখন একটু যদি আমরা গুণ করি, 2 দুগুণ হয় 4, 4 দুগুণ 8, 8 দুগুণ কত 16, 16 দুগুণ কত 32। এখন 32 সাথে তুমি 2 গুণ করলে হয় কত 64। দেখো
তাহলে আমরা 2-এর উপর 6 গুণ করতে পারি। তাহলে এটা আমাদের সমান সমান কত হয়? এটা আমাদের হয় 64। একটু খেয়াল করো। তাহলে আমরা এটার উপর 6 বসাতে পারি, আর এই 6 আর এই 6 আমরা নিয়ে যেতে পারি। যখন এটা কমন নিতে পারি, এই 6 যখন কমন নেব তখন আর থাকবে না। কমন নেওয়া মানে ভাগ করা। মনে রাখতে হবে কমন নেওয়া মানে কি? ভাগ করা। এখানে যেহেতু এই সাইডে 6 রয়েছে, এখানে এই সাইডে বাম সাইডে 6 রয়েছে, তার মানে আমরা একটা 6 কমন নিতে পারি। এখন 6 যখন কমন নেব তখন থাকবে x সমান সমান কত? x সমান সমান 2। তার মানে এখানে সঠিক উত্তর হবে log 64। 6 হলে x এর মান হবে 2। দেখো একটি সংখ্যা 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ 9 থাকে, সংখ্যাটি কত? দেখো একটি সংখ্যা যখন তুমি 10 দ্বারা ভাগ করবা, দেখো তুমি 19কে যখন 10 দ্বারা ভাগ করবা, একটু খেয়াল করো, 19কে যদি তুমি 10 দ্বারা ভাগ করো তখন কত হয়? 10 কি 10। দেখো এটার ভাগশেষ কত রয়ে গেল? 9 রয়ে গেল। বলছে একটি সংখ্যা যদি 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 9 থাকে, সংখ্যাটি কত? পরবর্তী যদি আমি আরেকটু খেয়াল করি, 10 দ্বারা এখানে কত? 29। আমরা যদি 29-এর ভাগ করি, একটু খেয়াল করো, 29-এ যখন আমরা ভাগ করবো 10 দিয়ে গুণা হয় কত? 20। তাও কি আমাদের 9 থেকে গেল। পরবর্তীতে আমাদের 39, তাও 10 দ্বারা ভাগ করো, 10 দ্বারা ভাগ করলে আমার কত হয়? 10 দ্বারা ভাগ করলে হয় 3.30। দেখো অবশিষ্ট আমাদের কিন্তু 9 থেকেই যাচ্ছে। তার মানে একটি সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ 9 থাকে। 19, 29, 39 সবকটি আমরা এখানে কিন্তু ভাগ করে অলরেডি দেখলাম যে যখনই তুমি একটি সংখ্যাকে 10 দিয়ে ভাগ করবা, ভাগশেষ সবসময় তোমার 9 থেকে যাবে। এই তিনটা অপশন দেওয়া ছিল 19 এবং 29 এবং 39। তিনটাকে আমরা ভাগ করার পরে আমরা দেখলাম যে 9 থেকে গেল। তার মানে সবকটি হবে, উপরের সবকটি হবে সঠিক উত্তর। দেখো পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু 4 হলে লসাগু 48, একটি সংখ্যা 16 হলে অপর সংখ্যাটি কত? আমরা দুটি সংখ্যার গসাগু এবং লসাগুকে সবসময় কি করব? গুণ করব। 48 গুণ কত? 4। দুটি সংখ্যার লসাগু যদি সূত্রটা যদি প্রয়োগ করি, আমরা একটু দেখি। সূত্রটা হবে আমাদের দুটি সংখ্যার লসাগু এবং গসাগু, গসাগু গসাগু গুণ লসাগু, গসাগু গুণ লসাগু, গসাগু গুণ লসাগু। আর এখানে যেহেতু একটি সংখ্যা দেওয়া রয়েছে, নিচে হবে একটি সংখ্যা, নিচে হবে একটি সংখ্যা, সংখ্যা। তাহলে আমার অপর সংখ্যাটি বের হয়ে যাবে। একটু খেয়াল করো তোমরা যে এটা হচ্ছে তোমাদের মনে রাখার সূত্র, গসাগু গুণ লসাগু। যদি গসাগু লসাগু দুইটা দেওয়া থাকে, যেভাবে লেখো আগে পরে সমস্যা নাই, গসাগু গুণ লসাগু, আর ভাগ হবে একটি সংখ্যা। যেহেতু গসাগু আমাদের 4 দেওয়া রয়েছে এবং লসাগু 48 দেওয়া রয়েছে, তার মানে লসাগু আর 48 কত? 48 গুণ আমাদের কত হবে সূত্র অনুসারে? 48 গুণ কত? 4। আর নিচে আমাদের ভাগ হবে কত? 16। তাহলে নিচে ভাগ হবে 16। তাহলে আমরা একটু করে আসি, 48 গুণ 4, 4 হবে 32 আর থাকবে 3, 4 4 16, 16 আর 3 17, 18, 19, 192। 192কে যখন আমরা 16 দ্বারা ভাগ করব, 192কে যদি আমরা একটু 16 দ্বারা সরাসরি একটু ভাগ করে আসি, 192কে 16কে 16 থাকে কত? 9 থেকে 6 যখন চলে যাবে, 9 থেকে 6 চলে গেলে থাকবে কত? 3। এখানে রয়েছে কত? 2 হচ্ছে আমাদের এখন 32, 16 দুগুণ 32। তার মানে এখানে রেজাল্ট আসতেছে আমাদের 12। এখানে সঠিক উত্তর হবে 12। দুটি সংখ্যার গসাগু 4 এবং লসাগু যদি 48 হয়, একটি সংখ্যা 16 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হবে আমাদের 12। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে দেখি আমাদেরকে কি বলছে। পরবর্তী প্রশ্ন 49 নাম্বার প্রশ্ন বলছে, একটি বইয়ের দাম যদি 40 টাকা হয়, বইটি 25% লাভে যদি বিক্রি করতে হলে, মানে যদি 25% লাভে যদি বিক্রি করে, তাহলে কত টাকা বিক্রি করতে হবে? এখানে বলছে একটি বইয়ের দাম 40 টাকা, ভালো কথা। বইটি 25% লাভে যদি বিক্রি করে, এখন আমরা যদি একটু খেয়াল করি, যেহেতু 25% লাভের কথা আমাকে বলছে, তাহলে আমরা একটু লিখবো ধরি ক্রয় মূল্য। এখানে এইভাবে ধরে নিতে পারি যে ধরি ক্রয় মূল্য, ক্রয় মূল্য ধরি 100 টাকা। তাহলে যদি ক্রয় মূল্য আমাদের 100 টাকা হয়, ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য যেহেতু 25% লাভ, বিক্রয় মূল্য যেহেতু 25% লাভ, তাহলে 125 টাকা। মানে 125, 100 যোগ 25 দিতে পারি, 125 ডাইরেক্ট সরাসরি লিখে দিলাম। ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে 125 টাকা। এখানে আমরা একটু খেয়াল করি যে বিক্রয় মূল্য কত হবে, যেহেতু বিক্রয় মূল্য বলছে আমাকে, তাহলে আমরা বিক্রয় মূল্যটাকে কি করতে হবে? বের করতে হবে। একটি বইয়ের মূল্য 40 টাকা আমার দেওয়া রয়েছে। এখন ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে, এখন একটু খেয়াল করো যে 125। ক্রয় মূল্য যদি হয় ধরে নিলাম 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য যেহেতু 25% লাভ, 125 টাকা। ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 125 এর 100। এখন একটি বইয়ের দাম 40 টাকা, যেহেতু বইটার দাম 40 টাকা, তাহলে বইটা ক্রয় মূল্য 40 টাকা। তাহলে বইটির
ক্রয় মূল্য যদি 40 টাকা হয়, বইটির ক্রয় মূল্য যদি 40 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 আর 125 গুণ এই 40। এখন ধরো এ শূন্য কাটা। এখন একটু খেয়াল করো, এখানে রয়েছে 4, এখানে রয়েছে কত? 10। 10-এর অর্ধেক কত? 5। 2 দ্বারা কাটতেছি, এখানে 4-এর অর্ধেক 2। এখানে যেহেতু এখানে 2 রয়ে গেল, আর এখানে 5 দ্বারা 125 যখন তুমি কাটবা, একটু কাটো। 5 দ্বারা 125 কাটো। 5 কে 5, 5 দিয়ে গুণা কত? 5 দিয়ে গুণা হচ্ছে 10, তাই কত? 2 উপরে 5, 5 5 25। একটু খেয়াল করো, এখানে 5 5 25 যখন আমরা মিলিয়ে গেল 5-এ, এখন এখানে হচ্ছে কত? 25। এখন এই 5 দ্বারা যখন 125 কাটবো হবে 25। এখন 25-এর সাথে 2 গুণ করলে হবে আমাদের 50। 25-এর সাথে 2 গুণ করলে কত হবে? 50। তাহলে সঠিক উত্তর হবে, একটি বইয়ের দাম 40 টাকা, বইটি 25% লাভে বিক্রি করতে হলে বইটি 50 টাকায় বিক্রি করতে হবে। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করো, ধারা থেকে প্রশ্ন 1 1 2 3 এবং 5 8 ডট 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 মানে আরো কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে, ধারাটির পরের সংখ্যাটি কত? এখানে তোমরা একটু খেয়াল করো যে তুমি যদি এখানে একটা প্লাস বসিয়ে দাও, একে একে হয় 2, আবার 2 এর সাথে তুমি যদি এই 2 এর মাঝখানে যদি তুমি একটা প্লাস বসিয়ে দাও, 3 এর 2 তোমার হচ্ছে 5। তাহলে 5 এ আর 8 এ যদি তুমি প্লাস বসিয়ে দাও, কত হয় দেখো? 5 যোগ 8। একটু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের হচ্ছে কত? 13। একটু খেয়াল করো, 13। মানে একে একে যোগ করলে 2 হয়, 2 আর 3 এ যোগ করলে হয় 5, 5 আর 8 এ যোগ করলে হবে আমাদের 13। তার মানে পরবর্তী সংখ্যাটি হবে আমাদের 13। পরবর্তী সংখ্যাটি আমার কত হবে? 13 হবে। আমরা গণিতের অংশটুকু শেষ করলাম, এখন আমরা চলে যাচ্ছি বিজ্ঞানের যে অংশটুকু, সেই অংশে। দেখো, বিজ্ঞানের অংশগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো কোনো দিনও তোমরা বানিয়ে বিজ্ঞান লেখা যায় না। বিজ্ঞান মুখস্থ করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প কোনো পদ্ধতি নেই, কারণ বিজ্ঞানকে কখনো তুমি বানিয়ে লিখতে পারবে না। দেখো, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকেলের। তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? হেনরি বেকেলের আবিষ্কার করেন তেজস্ক্রিয়তা। পরে একটু দেখো, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? আমরা জানি যে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন গ্যাসটা। নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি। বায়ুমণ্ডলের কোন গ্যাস সবচেয়ে বেশি? নাইট্রোজেন গ্যাস। দেখো, ক্ষার লাল লিটমাসকে কি রঙে পরিণত করে? ক্ষার লাল লিটমাসকে নীল রঙে পরিণত করে। এখন দেখো পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলা হয়? আমরা জানি যে কম্পিউটার সাধারণত 2 প্রকারের মেমোরি থাকে। 2 প্রকারের মেমোরি, কম্পিউটার মেমোরি হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটা নাম হচ্ছে কি? র্যাম, একটা নাম হচ্ছে রোম। একটু খেয়াল করো, এখানে স্থায়ী মেমোরি হচ্ছে ROM। স্থায়ী মেমোরি হবে, যখন স্থায়ী বলবে তখন হবে রোম। আর মানে রেড অনলি মেমোরি আর রেড অ্যাক্সেস মেমোরি, এই দুইটা। কম্পিউটারের স্থায়ী মেমোরিকে বলা হয় রোম, রেড অনলি মেমোরি আর হচ্ছে তোমার কম্পিউটারের অস্থায়ী মেমোরি হচ্ছে র্যাম। যেহেতু আমাকে এখানে বের করতে হবে স্থায়ী মেমোরি, তাহলে স্থায়ী মেমোরি হবে আমার রোম। যেহেতু আমাদের খ নম্বর অপশনে রোম রয়েছে, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে বলা হয় রোম। পরবর্তী প্রশ্ন দেখো, গো বসন্ত বা কাউফক্স এর টিকা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার আবিষ্কার করেন যে গো বসন্তের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। পরবর্তী প্রশ্ন, রক্তের সার্বজনীন দাতা কোন গ্রুপ? রক্তের সার্বজনীন যে দাতা সেটাকে বলা হয় ও গ্রুপ। রক্তের সার্বজনীন দাতাকে বলা হয় ও গ্রুপ। পরবর্তী প্রশ্ন দেখো, হিমোগ্লোবিন কোন ধরনের পদার্থ? হিমোগ্লোবিন হচ্ছে একটি আমিষ পদার্থ। মনে রাখবা যে হিমোগ্লোবিন এক ধরনের আমিষ পদার্থ। দেখো, সূর্যগ্রহণ ঘটে কখন? আমরা জানি যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এই দুইটা জিনিস হয়ে থাকে। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এই দুইটা জিনিস হয়ে থাকে। এখন বলছে আমাকে সূর্যগ্রহণ কখন হয় সেটা বের করতে। চাঁদ আর সূর্য যখন পৃথিবীর মধ্যে চলে আসে, চাঁদ এবং সূর্য যখন মধ্যে চলে আসবে পৃথিবীর, তখন সূর্যগ্রহণ ঘটে। চাঁদ ও সূর্য পৃথিবীর মধ্যেই যখন চলে আসে, তখনই মনে রাখবা চাঁদ সূর্য পৃথিবীর মধ্যে যখন চলে আসবে তখনই হবে কি? সূর্যগ্রহণ। পরবর্তীতে দেখো, সুনামি কোন ভাষার শব্দ? সুনামি, আমরা জানি যে সুনামি একটি জাপানি শব্দ। সুনামি হচ্ছে একটি জাপানি শব্দ। ভেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভেরিবেরি রোগ হয় ভিটামিন B1 এর অভাবে। আমরা জানি যে ভেরিবেরি রোগটা হচ্ছে কি? ভিটামিন ভি এর অভাবে হয় ভেরিবেরি রোগ। বায়ুমণ্ডলের কোন স্তরের জেট বিমান চলাচল করে?
স্টেটোমণ্ডলে, এই যে স্টেটো বানানটা খেয়াল করো, স্টেটোমণ্ডলের বায়ুমণ্ডলের স্টেটোমণ্ডলের স্তরেই জেট বিমান চলাচল করে। তার মানে অপশন হবে খ। দেখো পারমাণবিক ভরের একক কি? অ্যামু হচ্ছে পারমাণবিক ভরের একক। পারমাণবিক ভরের একক হচ্ছে অ্যামু। পরে দেখো কপিতে কোন উত্তেজক পদার্থ থাকে? এখানে যদি কপিতে, এই যে কফি খাই আমরা, মূলত কফিটা সবচেয়ে বেশি উৎপন্ন হয় কোথায়? ব্রাজিলে। এখানে বলছে কফিতে কোন উত্তেজক পদার্থ থাকে, একটু খেয়াল করো। এখানে ক্যাফেইন যে রয়েছে, ক্যাফেইন কিন্তু উত্তেজক পদার্থ। কফিতে ক্যাফেইন উত্তেজক পদার্থ হচ্ছে ক্যাফেইন। কোষ প্রাচীর কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে। আমরা জানি যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। উদ্ভিদের যে কোষ রয়েছে সে কোষে থাকে কোষ প্রাচীর। এখানে বলছে কোষ প্রাচীর কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে। গ্লুকোজ এর রাসায়নিক সংকেত কোনটি? গ্লুকোজের রাসায়নিক সংকেত হচ্ছে C6H12 এবং O6। এখানে মনে রাখবা যে সির সাথে 6, ওর সাথে 6 এবং এইচ এর সাথে হবে 12। গ্লুকোজ এর রাসায়নিক সংকেত। পরবর্তী একটু দেখো, পিঁপড়ায় কামড়ে কোন অ্যাসিড থাকে? এখানে একটু খেয়াল করো, সাইট্রিক অ্যাসিড। এখানে সাইট্রিক অ্যাসিড হচ্ছে মূলত লেবুতে থাকে। আমরা জানি যে সাইট্রিক অ্যাসিডটা থাকে লেবুতে। আর পিঁপড়ায় যখন একটা কামড় মানে যে পিঁপড়া কামড়ের পরে আমরা দেখবো যে ওই জায়গাটা আমাদের একটু ফুলে যায়। এখানে বলছে যে পিঁপড়া কামড়ে কোন অ্যাসিড থাকে? পিঁপড়া যখন কামড়াবে তখন ওই কামড়টার আমাদের হাতে বা পায়ে যেখানে কামড়াক না কেন সেখানে কিন্তু এই যে ফর্মিক অ্যাসিডটা রয়েছে পিঁপড়ার কামড়ে পিঁপড়ার মুখে যে ফর্মিক অ্যাসিডটা থাকে ওই অ্যাসিডটা আমাদের কি করে? ভর করার পরে আমাদের জায়গাটা ফুলে যায়। এখানে বলছে পিঁপড়ার কামড়ে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড থাকে। পিঁপড়ার কামড়ে ফর্মিক অ্যাসিড থাকে। পরবর্তীতে দেখো, বিদ্যুতের সবচেয়ে ভালো সুপরিবাহী কোনটি? মানে কোনটার ভিতর দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে, দ্রুত চলতে পারে, সেটা বলছে বিদ্যুতের সবচেয়ে ভালো সুপরিবাহী। বিদ্যুতের ভালো সবচেয়ে সুপরিবাহী কোনটা? সেটা হবে রূপা। বিদ্যুতের সবচেয়ে ভালো সুপরিবাহী হচ্ছে রূপা। পরবর্তী দেখো, লাফিং গ্যাস কোনটি? লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড। লাফিং গ্যাস কোনটি? হবে নাইট্রাস অক্সাইড। পরবর্তীতে খেয়াল করো, সবুজ শাকসবজিতে কোন ভিটামিন বেশি থাকে? সবুজ শাকসবজিতে ভিটামিন এ বেশি থাকে। সবুজ শাকসবজিতে কোন ভিটামিন বেশি থাকে? সবুজ শাকসবজিতে ভিটামিন এ বেশি থাকে। দেখো রেডিও কে আবিষ্কার করেন? রেডিও আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো আমরা ডব্লিউডব্লিউর জনক, তারপরে কম্পিউটারের জনক এবং ইন্টারনেটের জনক, তারপরে এই এভরিথিং যত জনকগুলো আছে সবগুলো জনক আমরা যদি পড়ি তাহলে একটা আমরা মার্ক নিতে পারবো, আমরা আশা করতে পারি। কারণ এই যে দেখো, এর আগে কম্পিউটার জনক কে ছিল, ক্যালকুলেটর জনক কে ছিল, আমরা কিন্তু এগুলো নিয়ে আলোচনা করেছি। এখন দেখো রেডিও কে আবিষ্কার করেছে? রেডিও আমাদের এখন বর্তমানে একটা বিলুপ্ত পর্যায়ে চলে গেছে, যে কারণে এখন আর রেডিও সবাই কি করে না, ব্যবহার বেশি একটা করে না। কিন্তু তারপরেও রেডিও কে আবিষ্কার করেছে আমাদেরকে জানতে হবে। রেডিও কে আবিষ্কার করেন? মার্কনি রেডিও আবিষ্কার করেন। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? হৃৎপিণ্ডের আমরা একটু খেয়াল করবো যে আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে সেই হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? হৃৎপিণ্ডের আবরণীর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এখানে মনে রাখবা যে হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়ামে হচ্ছে হৃৎপিণ্ডের আবরণী। বৈদ্যুতিক মোটর কি করে? বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। আমরা যে বৈদ্যুতিক যে মোটর ব্যবহার করি তাকে বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে কে? এই মোটর। বৈদ্যুতিক মোটর কি? বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার নামই হচ্ছে বৈদ্যুতিক মোটর। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? আমরা জানি যে উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে এবং আলো শোষণ করে কোথায়? সূর্য থেকে। তার মাধ্যমে সালোক সংশ্লেষণের মাধ্যমে আমরা জানি যে কি করে উদ্ভিদ খাদ্য মজুদ করে। তার মানে উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? সালোক সংশ্লেষণের মাধ্যমে। পরবর্তী দেখো, চাঁদ থেকে পৃথিবী আলো আসতে কত সময় লাগে? চাঁদ থেকে, এর আগে প্রশ্ন ছিল কি সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে, আর এখন হচ্ছে চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 1.3 সেকেন্ড সময় লাগে চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে।
দেখো ভিটামিন এর প্রধান উৎস কি? ভিটামিন সবচাইতে বেশি পাওয়া যায় এখানে লেবু, আমলকি, গাজর এবং আলুর ভিতরে। এই চারটা অপশনের ভিতরে ভিটামিন এ সবচাইতে বেশি রয়েছে আমরা জানি গাজরে। গাজরে ভিটামিন এর সবচাইতে বেশি উপাদান রয়েছে কোথায়? গাজরে। ভিটামিন এ এর প্রধান উৎস কোনটি? হবে গাজর। ভিটামিন এ এর সবচাইতে বেশি এখানে গাজরে পাওয়া যায়। দেখো বাংলাদেশের জাতীয় সঙ্গীত, দেখো আমরা এখন কিন্তু চলে আসলাম যে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো, জিকের প্রশ্নগুলো। এখানে দেখো বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে, আমরা যে জাতীয় সঙ্গীতটা আমরা গাই, মূলত আমরা বিভিন্ন অনুষ্ঠানে 4 লাইন গাই বা মূলত 10 লাইনকে আমরা ধরে নিই জাতীয় সঙ্গীত হিসেবে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। আবার যদি আসে এই যে কাজী নজরুল ইসলামকে, এই যে আমরা চল 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 যে আমরা একটা কবিতা পড়ি যে চল চল চল, সেটা কিন্তু কি কাজী নজরুল ইসলামের লেখা। কাজী নজরুল ইসলামের বলছে বাংলাদেশ জাতীয় সঙ্গীতের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত? সোনা মসজিদ হচ্ছে আমরা জানি চাপাই নবাবগঞ্জে। সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত? চাপাই নবাবগঞ্জে অবস্থিত। সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত? চাপাই নবাবগঞ্জে। দেখো বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধি স্থল কোথায়? বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, আমরা জানি যে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তাদের মধ্যে সর্বাধিক যে একটা পদক দেওয়া হয় বীরশ্রেষ্ঠ পদক, আমরা জানি যে 7 জনকে দিয়েছে বীরশ্রেষ্ঠ পদক। এই বীরশ্রেষ্ঠর ভিতরে একজন ছিলেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে কোথায় সমাধিস্থল করা হয়েছে তার? সেটা হচ্ছে আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়ায় তাকে সমাধিস্থল করা হয়েছে, মানে সেখানে তাকে মাটি দেওয়া হয়েছে। এশিয়ার মহাদেশের বৃহত্তম মরুভূমি কোনটি? এশিয়ার মহাদেশে সবচেয়ে বড় বৃহত্তম মরুভূমি হবে গোবি মরুভূমি। এশিয়া মহাদেশের বৃহত্তম মরুভূমি হবে গোবি মরুভূমি। পরবর্তী দেখো বিশ্বের বৃহত্তম রেন ফরেস্ট কোনটি? বিশ্বের বৃহত্তম সবচাইতে বড় রেন ফরেস্ট কোনটি? সুন্দরবন, আমাজন এবং কঙ্গো ও বর্নিয়া। একটু খেয়াল করো, যখন এই প্রশ্নটা যদি একটু অন্য নিয়মে আসে, যেমন যে পৃথিবীর পুষ্পশ বলা হয় কাকে? পৃথিবীর পুষ্পশ, পৃথিবীর 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 পুষ্পশ বলা হয় এই আমাজনকে। এই আমাজনকে মনে রাখবা। আর বিশ্বের বৃহত্তম পৃথিবীর পুষ্পশ বলা হয় এই আমাজনকে। আর বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট কোনটি? দেখো সুন্দরবন একটি আমাদের খুব একটা বাংলাদেশের ভিতরে সবচাইতে, যদি বাংলাদেশের হিসাব করি আমরা যে বাংলাদেশের পুষ্পশকে, তাহলে আমরা কিন্তু বাংলাদেশের পুষ্পশ হিসাবে সুন্দরবনকে ধরে নিতে হবে। কারণ বাংলাদেশের সবচাইতে বড় মানে পুষ্পশই হচ্ছে সুন্দরবন। কারণ এখান থেকে আমরা যেই পরিমাণে যে অর্থ যে লাভ করি যে সুন্দরবন থেকে, সে আর এমনিতে পুষ্পশ বলতে মূলত কি বোঝা যায়? যেটা ছাড়া মানুষ বাঁচতে পারে না। মনে করতে পারি আমরা যখন আমরা শ্বাস গ্রহণ করি, আমরা গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি, কিন্তু সুন্দরবনে প্রচুর পরিমাণে গাছ রয়েছে। এখানে বলছে বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট কোনটি? আমাজন, সুন্দরবন। যেহেতু বিশ্বের কথা বলছে তাহলে আমাজনকে ধরে নিতে হবে। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি হবে তানভীর কবির। তানভীর কবির। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি হবে তানভীর কবির। যুক্তরাজ্যের পার্লামেন্টের নাম কি? এখানে হাউস অফ কমন্স এটাকে বলা হয়। এটা যদি যারা এই যে আমরা যদি একটু খেয়াল করি, যে সদস্যরা মানে যদি একটা খেয়াল করি যে সংসদে যারা সদস্য হয়, যাদেরকে মানে যাদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করা হয়, তাদের জন্য যে আসনটা সেটাকে বলা হয় হাউস অফ কমন্স। সেটাকে বলা হয় যেই সংসদ সদস্যরা মানে জনগণের ভোটে নির্বাচিত হয় সেটাকে বলা হয় হাউস অফ কমন্স। আর হাউস অফ লর্ডস এটা হচ্ছে উচ্চকক্ষ, এটা হচ্ছে নিম্নকক্ষ। যদি একটু খেয়াল করি, এটাকে বলা হয় নিম্নকক্ষ। আর এটাকে বলা হয় উচ্চকক্ষ। উচ্চকক্ষ। উচ্চকক্ষ আর এখানে হবে নিম্নকক্ষ। হাউস অফ কমন্স নিম্নকক্ষটা হচ্ছে যেটা সংসদের যে এমপিরা থাকে, এমপিদেরকে যে নির্বাচিত করা হয় জনগণের ভোট দিয়ে, তাকে যে তারা যেখানে আসন গ্রহণ করে তাকে বলা হয় নিম্নকক্ষ। আর হাউস অফ লর্ডস হচ্ছে উচ্চকক্ষ, যেটা আপনার সংসদের ভিতরে যারা উচ্চ লেভেলে থাকে তাদেরকে নিজেরাই বন্টন করে দেওয়া হয় উচ্চকক্ষটা। আর ওয়েস্ট মিনস এটা হচ্ছে আলাদাভাবে আন্তর্জাতিকভাবে যে পার্লামেন্টটা তৈরি করা হয় যুক্তরাজ্যের। এই তিনটাই কিন্তু উপরে সবগুলোই কিন্তু যুক্তরাজ্যের পার্লামেন্টের নাম। এখানে হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস, ওয়েস্টমিনস্টার, তিনটেই কিন্তু যুক্তরাজ্যের পার্লামেন্টের নাম।
তাহলে সঠিক উত্তরটি হবে উপরের সবগুলো। বাংলাদেশ কোন সালে নেমের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1973 সালে এই নেমের সদস্যপদ লাভ করে। 1973 সালে বাংলাদেশ নেমের সদস্যপদ লাভ করে। অলিম্পিকের প্রতীক কয়টি বৃত্ত থাকে? অলিম্পিকে 5টি, অলিম্পিকের প্রতীকে 5টি বৃত্ত থাকে। অলিম্পিকের প্রতীকে 5টি বৃত্ত থাকে। সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে? এখানে আমরা দেখি জাপান, কোরিয়া, নরওয়ে। নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। নিশীথ সূর্যের দেশ বলা হয় এই নরওয়েকে, নিশীথ সূর্যের দেশ। খেয়াল করো, যখন যদি প্রশ্ন আসে যে নিশীথ সূর্যের দেশ কোনটি, তখন হবে নরওয়ে। যখন আসবে যে নিশীথ সূর্যের দেশ কোনটি, তখন হবে নরওয়ে। আর এখানে প্রশ্নে আছে সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটিকে? সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। সূর্যোদয়ের দেশ হবে জাপান। একটু ভালো করে খেয়াল করতে হবে, কারণ একটা সূর্যোদয়ের দেশ আর একটা হচ্ছে নিশীথ সূর্যের দেশ। নিশীথ সূর্যের দেশ হবে নরওয়ে আর সূর্যোদয়ের দেশ হবে জাপান। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কত সাল থেকে? অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় 1969 সাল থেকে। 1969 সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। আর জেনেভা হচ্ছে হো এর সদর দপ্তর। হো এর সদর দপ্তর কোথায়? জেনেভায়। যেটা স্বাস্থ্যের যে ব্যাপারটা নিয়ে কিন্তু এই জেনেভায় কিন্তু আলোচনা করা হয়। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের হবে নিউ ইয়র্কে আর হো এর সদর দপ্তর হবে জেনেভায়। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন পর্বতমালায় অবস্থিত? হিমালয়ে। আমরা জানি যে পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্খলার মাউন্ট এভারেস্ট হচ্ছে হিমালয়ে অবস্থিত। বিশ্বের খাদ্য সংস্থা FAO এর সদর দপ্তর রোমে। বিশ্বের খাদ্য সংস্থা যে খাদ্যের যে একটা সংস্থা রয়েছে FAO এর সদর দপ্তর হবে রোমে। বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় অবস্থিত ময়মনসিংহে। বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অবস্থিত। 2026 সালে ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? আমরা জানি 2026 সালে 3টা দেশ মিলে কিন্তু এই ফিফা বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে 3টা দেশে। সেই 3টা দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডা ও মেক্সিকো। যে 3টা দেশ মনে রাখবা, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। বাংলাদেশের কোন বনভূমি ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান করে নিয়েছে? সুন্দরবন। আমরা যে বাংলাদেশের কোন বনভূমি ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান করে নিয়েছে? যে সুন্দরবন বাংলাদেশের একমাত্র বন যেটা ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান হিসাবে আখ্যা দিয়েছে। বিশ্বের রেড ক্রস দিবস কবে? বিশ্বের রেড ক্রস দিবস হবে 8 মে। বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি? বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি? বিশ্বের বৃহত্তম মহাদেশ যদি আমরা হিসাব করি, এশিয়াতে মোট যদি দেশ হিসাব করি, তাহলে এখানে 48 থেকে 50টি দেশ রয়েছে। সবচেয়ে বেশি 48 থেকে 50টির মতো 48 থেকে 50টির মতো দেশ রয়েছে কোথায়? এই এশিয়ায়। তার মানে বিশ্বের বৃহত্তম মহাদেশ হবে এশিয়া মহাদেশ। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? 10:6। এটা আরেকটা নিয়মে আসতে পারে, সেটা হচ্ছে 5:3। এটাও আসতে পারে। এটাও সঠিক। যদি 10:6 থাকে তাহলে 10:6 হবে, আর যদি 10:6 না থাকে, 5:3 থাকে, তাহলে এই 5:3ও কিন্তু সঠিক। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাতের যে দৈর্ঘ্য 5:3 অথবা 10:6। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় আমরা জানি যে টেকসই উন্নয়ন 17টি লক্ষ্য রয়েছে। টেকসই উন্নয়নে 17টি লক্ষ্য। যদি একটু খেয়াল করি যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় SDG এর কোন সাল পর্যন্ত অর্জনের জন্য নির্ধারিত করা হয়েছে? 2030-এর মধ্যে এই টেকসই যে 17টি লক্ষ্য রয়েছে সেটি পূরণ হবে। তার মানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG কোন সাল পর্যন্ত অর্জনের জন্য নির্ধারিত করা হয়েছে? 2030 পর্যন্ত। সাতছড়ি জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জ জেলায় অবস্থিত। ঢাকা কোন দেশের রাজধানী? ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী।
বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। যখন বলবে বিশ্বকবি তখন হবে রবীন্দ্রনাথ ঠাকুর। আবার যখন বলবে বাংলাদেশের জাতীয় কবি তখন হবে কাজী নজরুল ইসলাম। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হচ্ছে 8ই সেপ্টেম্বর। এর মাধ্যমে আমরা 100টি প্রশ্নের সলভ কিন্তু শেষ করলাম। তোমরা যারা আমাদের ইনোভেশনের পরিবারের সাথে যুক্ত ছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।